Hi there, Assalamu alaikum. Hope you are all well by the grace of Almighty Allah. Alhamdulillah, I am also fine. Today, I am going to discuss a very important topic, that is indefinite pronoun and some other pronouns. So, let us look at the board. Indefinite pronoun বা অনির্দিষ্টবাচক সর্বনাম। অনির্দিষ্ট বা নির্দিষ্ট কথাটার সাথে তোমরা ইতিমধ্যেই পরিচিত, যেটা দ্বারা স্বাভাবিক বা নির্দিষ্ট একটি সংখ্যা বোঝায়, আর যেটা কাউকে স্পেসিফিক বলে না সেটা হচ্ছে অনির্দিষ্ট। আর সেটা যদি হয় কোনো প্রোনাউন তাহলে তাকে বলে অনির্দিষ্ট সর্বনাম বা ইনডেফিনিট প্রোনাউন। আমরা একটি আগে থেকেই আমাদের এখানে চমৎকার সংজ্ঞা দেওয়া আছে, দেখে নিচ্ছি। যে প্রোনাউন অনির্দিষ্ট কোনো নাউনের পরিবর্তে বসে তাকে ইনডেফিনিট প্রোনাউন বলে। ইনডেফিনিট প্রোনাউনগুলো হলো ওয়ান, সাম, এনি, মেনি, অল, ফিউ, এটসেট্রা। যেমন ওয়ান শুড ডু ওয়ানস ডিউটি। এখানে ওয়ান দ্বারা কাউকে সুনির্দিষ্ট করে বোঝানো হয়নি, অনির্দিষ্ট কাউকে বোঝানো হয়েছে। সুতরাং ওয়ান নিঃসন্দেহে কোনো নাউন নয়, কিন্তু বাক্যে সাবজেক্ট হিসেবে বসেছে। বাক্যে যদি কোনো ওয়ার্ড সাবজেক্ট হিসেবে বসে, হয় সেটি হবে কোনো না কোনো নাউন অথবা কোনো না কোনো প্রোনাউন। যেহেতু এটা আমরা স্বীকৃত কোনো নাউনের মধ্যে পাই না, নিঃসন্দেহে এটা একটি প্রোনাউন এবং অনির্দিষ্ট করে বোঝানোর কারণে এটা একটি ইনডেফিনিট প্রোনাউন। সাম অফ মাই ফ্রেন্ডস আর প্লেইং। এখানে সাম দ্বারা বন্ধুদের কোনো নির্দিষ্ট পরিমাণকে বা নির্দিষ্ট সংখ্যাকেও বোঝায় নাই, অনির্দিষ্ট বা অনির্দিষ্ট বন্ধুদেরকে বোঝানো হয়েছে। সুতরাং এটি একটি ইনডেফিনিট প্রোনাউন। এরকম অল আর গোয়িং টু ঢাকা। প্রিয় শিক্ষার্থীরা, এবার আমরা দেখব রিলেটিভ প্রোনাউন। রিলেটিভ প্রোনাউন অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বিষয়, কারণ তোমরা যখন সিম্পল কমপ্লেক্স কম্পাউন্ড সেন্টেন্স পড়তে যাবে, তোমরা যখন কম্বাইনিং, জয়নিং, কমপ্লিটিং সেন্টেন্স পড়তে যাবে, তোমরা যখন ক্লজ বুঝতে যাবে, তখন এগুলো তোমাদের খুব গুরুত্ব সাথে নিতে হবে। সুতরাং একটু মনোযোগ দিয়ে রিলেটিভ প্রোনাউন সম্পর্কে মনোযোগ দিয়ে শুনবে। সম্পর্কবাচক সর্বনাম। যে প্রোনাউন দুটি বাক্যের মধ্যে সম্পর্ক স্থাপন করে তাকে রিলেটিভ প্রোনাউন বলে। আরো যদি একটু সহজ করে বোঝানোর চেষ্টা করি, যে প্রোনাউন ঠিক তার পূর্বে অবস্থিত কোনো নাউন বা প্রোনাউন এর সাথে সম্পর্ক স্থাপন করার পাশাপাশি দুটি বাক্যাংশকে যুক্ত করে তাকে বলা হয় রিলেটিভ প্রোনাউন। আমরা যে ইন্টারোগেটিভ প্রোনাউনগুলো পেয়েছিলাম, ইন্টারোগেটিভ প্রোনাউনগুলো সবগুলোই আবার রিলেটিভ প্রোনাউন হিসেবে ব্যবহৃত হয় বা হতে পারে। এর সাথে আরো কিছু যুক্ত হয়, যেমন দ্যাট এবং বাট। ইতিমধ্যেই হু, হোম, হোয়াট, হুইচ, হুজ এগুলোকে আমরা ইন্টারোগেটিভ প্রোনাউন হিসেবে চিনেছি, এবং এগুলোই যখন কোনো বাক্যের মাঝখানে বসে এবং বসে তার পূর্ববর্তী নাউনকে নির্দেশ করার পাশাপাশি দুটি বাক্যাংশকে যুক্ত করে, তখন আবার এগুলো ইন্টারোগেটিভ প্রোনাউন হিসেবে ব্যবহৃত হয়। প্রিয় শিক্ষার্থীরা, রিলেটিভ প্রোনাউনের সাথে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বিষয়, সেটা হচ্ছে অ্যান্টিসিডেন্ট। অ্যান্টিসিডেন্ট শব্দের অর্থ, অ্যান্টি অর্থ পূর্বে আর সিডেন্ট অর্থ গমন করছে। সুতরাং রিলেটিভ প্রোনাউনের পূর্বে যে নাউন বা প্রোনাউন থাকে তাকে অ্যান্টিসিডেন্ট বলে। যদি আমরা যে ওয়ার্ডগুলোকে রিলেটিভ প্রোনাউন হিসেবে চিনেছি, যেমন ডব্লিউএস ওয়ার্ড, হু, হুম, হুজ, হুইচ, হোয়াট, বাট এবং দ্যাট, যদি এগুলো বাক্যের মাঝখানে বসে এবং তার পূর্বে কোনো নাউন বা প্রোনাউন থাকে, তাহলে এগুলো শুধুমাত্র রিলেটিভ প্রোনাউন হিসেবে ব্যবহৃত হবে। যদি কোনো কারণে এদের পূর্বে কোনো নাউন অথবা প্রোনাউন না থাকে, তাহলে আর এদেরকে রিলেটিভ প্রোনাউন বলা যাবে না, তখন এদেরকে কনজাংটিভ প্রোনাউন বলতে হবে। আমরা কয়েকটা এক্সাম্পল দেখব। আই নো দ্য বয় হু কেম হিয়ার ইয়েস্টারডে। হুকে আমরা কি হিসেবে চিনেছি? রিলেটিভ প্রোনাউন হিসেবে চিনেছি।
এবং আমরা জেনেছি যে এটা তখনই রিলেটিভ প্রোনাউন যখন এর পূর্বে একটি অ্যান্টিসিডেন্ট থাকবে এবং সেই অ্যান্টিসিডেন্ট ওই ওয়ার্ডকেই নির্দেশ করবে। তাহলে বয় মূলত কাকে নির্দেশ, হু কাকে নির্দেশ করেছে? দ্য বয়কে। হু দুটি বাক্যাংশকে যুক্ত করেছে এবং তার পূর্ববর্তী নাউন অথবা প্রোনাউন এই বাক্যের মধ্যে নাউনকে নির্দেশ করেছে বিধায় হু একটি রিলেটিভ প্রোনাউন। দেন হি লাইকড দ্য পেন দ্যাট অথবা হুইচ আই গেভ হিম। দ্যাট অথবা হুইচ আমাদের রিলেটিভ প্রোনাউন, এগুলো এ কারণেই রিলেটিভ প্রোনাউন যেহেতু তার পূর্বে একটি পেন নামক অ্যান্টিসিডেন্ট বা নাউন আছে। প্রিয় শিক্ষার্থীরা, আমরা আরেকটি এক্সাম্পল দেখব। দেয়ার ইজ নো মাদার বাট লাভস হার চাইল্ড। অ্যাকচুয়ালি আমরা এই বাটটাকে কনজাংশন হিসেবে চিনি। বাটগুলো তখনই কনজাংশন যখন এরা দুটি সমজাতীয় বা দুই বা তার অধিক প্রিন্সিপাল ক্লজকে যুক্ত করবে এবং কিন্তু এরকম অর্থে বেশিরভাগ ক্ষেত্রেই ব্যবহৃত হবে। তাহলে বাট কিভাবে রিলেটিভ প্রোনাউন হয়? অ্যাকচুয়ালি বাট রিলেটিভ প্রোনাউন হয় মূলত হুয়ের পরিবর্তে বসে। আমরা যদি এই বাক্যটা অর্থ করার চেষ্টা করি তাহলে এর অর্থ দাঁড়ায় এমন কোনো মা নেই যে তার সন্তানকে ভালোবাসে না। আমরা কিন্তু এই শব্দটার পরিবর্তে একই অর্থ প্রকাশ করার জন্য এভাবে বলতে পারতাম, দেয়ার ইজ নো মাদার হু ডাজ নট লাভ হার চাইল্ড। হু ডাজ নট এর পরিবর্তেই মূলত বাট বসেছে, আর আমরা হুকে একটি পিওর রিলেটিভ প্রোনাউন হিসেবে চিনেছিলাম। হুয়ের পরিবর্তে বাট বসার কারণে এখানে বাট ও রিলেটিভ প্রোনাউনের কাজ করেছে। এবং রিলেটিভ প্রোনাউন হওয়ার জন্য যে শর্ত, তার পূর্বে একটি অ্যান্টিসিডেন্ট থাকবে এবং তা ওই ওয়ার্ডকে নির্দেশ করবে, সেটাও কিন্তু এখানে রয়েছে। এখানে বাট মূলত মাদারকেই নির্দেশ করেছে বিধায় মাদার একটি অ্যান্টিসিডেন্ট এবং বাট এখানে রিলেটিভ প্রোনাউন। প্রিয় শিক্ষার্থীরা, ইতিমধ্যেই অ্যান্টিসিডেন্ট সম্পর্কে তোমাদেরকে ধারণা দিয়েছি, তাই এটাকে আমরা স্কিপ করে যাচ্ছি। এবার আসো রিফ্লেক্সিভ প্রোনাউন। একটু সংজ্ঞাটা দেখো। পার্সোনাল প্রোনাউন এর সাথে ঠিক বিষয়টা এরকম নয়। পার্সোনাল প্রোনাউনের অবজেক্টিভ অথবা পজিটিভ ফর্মের সাথে, অর্থাৎ পার্সোনাল প্রোনাউনের থার্ড পার্সনের অবজেক্টিভ ফর্মের সাথে এবং ফার্স্ট পার্সনের অথবা সেকেন্ড পার্সনের পজিটিভ ফর্মের সাথে সিঙ্গুলারের ক্ষেত্রে সেলফ এবং প্লুরালের ক্ষেত্রে সেলফ যুক্ত হয়ে যখন উহা কোনো ভার্বের অবজেক্ট হিসাবে বসে এবং তার পূর্ববর্তী সাবজেক্টকেই নির্দেশ করে, তখন উহাকে বলে রিফ্লেক্সিভ প্রোনাউন। এগুলো হলো হিমসেলফ, হারসেলফ, দেমসেলফস, আওয়ারসেলফস ইত্যাদি। প্রিয় শিক্ষার্থীরা, সংজ্ঞার সাথে আমরা একটু মিলিয়ে নেব। পার্সোনাল প্রোনাউন হি, হিম হচ্ছে তার অবজেক্টিভ ফর্ম এবং নিঃসন্দেহে এটি একটি সিঙ্গুলার। এর সাথে সেলফ যুক্ত হয়ে ভার্ব কিল্ড এর পরে অবজেক্টের স্থানে বসে মূলত হিকে নির্দেশ করার কারণে এটা হয়েছে রিফ্লেক্সিভ প্রোনাউন। ঠিক অনুরূপভাবে আই, এটা একটি পার্সোনাল প্রোনাউন। মাই হচ্ছে তার পজিটিভ ফর্ম, সিঙ্গুলার জন্য সেলফ যুক্ত হয়ে তা হেল্প ভার্বের পরে বসে অবজেক্টের স্থানে বসে তার পূর্ববর্তী সাবজেক্টকে নির্দেশ করেছে বিধায় এটিও একটি রিফ্লেক্সিভ প্রোনাউন। প্রিয় শিক্ষার্থীরা, রিফ্লেক্সিভ প্রোনাউনের মধ্যে আরো একটি বাড়তি নাম রয়েছে, সেটা হচ্ছে এমফ্যাটিক প্রোনাউন। অর্থাৎ রিফ্লেক্সিভ প্রোনাউনের কাজের উপরে যখন অতিরিক্ত জোর আরোপ করা হয় তখন উক্ত রিফ্লেক্সিভ প্রোনাউনগুলোকে আবার এমফ্যাটিক প্রোনাউন বলে। এখানে চমৎকার একটি সংজ্ঞা লেখা আছে, পার্সোনাল প্রোনাউনের সাথে সেলফ বা সেলফ যুক্ত হয়ে যখন সাবজেক্টের উপর জোর প্রকাশ করে তখন উহাকে এমফ্যাটিক প্রোনাউন বলে। যেমন হি কিল্ড এ টাইগার হিমসেলফ। সহজভাবে ধরার জন্য রিফ্লেক্সিভ প্রোনাউনগুলো নাউন এবং প্রোনাউন তার পরেই বসবে। রিফ্লেক্সিভ প্রোনাউনগুলো সাধারণত নাউন এবং প্রোনাউন ঠিক তার পরে না বসে অন্য কোনো স্থানে অবস্থান করে, কিন্তু যেগুলো এমফ্যাটিক প্রোনাউন হবে সেগুলো ম্যাক্সিমাম ক্ষেত্রে বা সর্বগ্রেই দেখা যায় যে নাউন অথবা প্রোনাউনের ঠিক পরেই বসে। যেমন এখানে হি কিল্ড এ টাইগার হিমসেলফ, টাইগার নাউনের পরেই রিফ্লেক্সিভ প্রোনাউন বসে, এটা একটি এমফ্যাটিক প্রোনাউন। আই মাইসেলফ রাইট এ লেটার, আমি নিজেই কাজের উপরে আরেকটু কি দিয়েছে, জোর দিয়েছে, তাই এটি একটি রিফ্লেক্সিভ প্রোনাউন এবং এই প্রোনাউনের ঠিক পরেই বসেছে।
একটু নোট দেখো, সেটযুক্ত প্রনাউন যদি কোনো নাউন বা প্রোনাউন এর ডানে বসে তবে উহারা ইমফ্যাটিক প্রনাউন হয়, আর বাকি সকল ক্ষেত্রেই রিফ্লেক্সিভ প্রনাউন হিসেবে পরিগণিত হয়। প্রিয় শিক্ষার্থীরা, এবার আমরা দেখব রেসিপ্রোকাল প্রনাউন বা পারস্পরিক সম্পর্কবাচক সর্বনাম। একেবারে ছোট্ট এবং সহজ একটি বিষয়। যে প্রনাউন দুই বা ততোধিক ব্যক্তিবাচক নাউন এর মধ্যে পারস্পরিক সম্পর্ক বোঝানোর জন্য ব্যবহৃত তাকে বলা হয় রেসিপ্রোকাল প্রনাউন। রেসিপ্রোকাল প্রনাউন হচ্ছে দুইটি, ইচ আদার এবং ওয়ান অ্যানাদার। দুইয়ের মধ্যে পারস্পরিক সম্পর্ক বোঝানোর জন্য মূলত ইচ আদার বসে এবং দুইয়ের অধিকের মধ্যে পারস্পরিক সম্পর্ক বোঝাতে ওয়ান অ্যানাদার বসে। যেমন আমরা এক্সাম্পলটা একটু খেয়াল করব, করিম অ্যান্ড রহিম লাভ ইচ আদার। এখানে দুইয়ের মধ্যে পারস্পরিক সম্পর্ক বোঝাচ্ছে, সেটা হচ্ছে করিম এবং রহিম। শূন্যস্থানের মধ্যে যদি এরকম থাকে করিম অ্যান্ড রহিম লাভ ড্যাশ, নিঃসন্দেহে তোমাদের বলতে হবে ইচ আদার। কেন ইচ আদার বলবে? কারণ এখানে করিম এবং রহিম এই দুজনের মধ্যে পারস্পরিক সম্পর্ক বোঝানো হয়েছে। ঠিক অনুরূপভাবে করিম, রহিম অ্যান্ড রানা লাভ ওয়ান অ্যানাদার। এখানে কেন ওয়ান অ্যানাদার হবে? এখানে দুইয়ের অধিক করিম, রহিম এবং রানা তিনজনের মধ্যে পারস্পরিক সম্পর্কের কথা বলা হয়েছে। সুতরাং ইচ আদার এবং ওয়ান অ্যানাদার এখানে রিফ্লেক্সিভ প্রনাউন। প্রিয় শিক্ষার্থীরা, আরেকটা বিষয় খেয়াল করো, দে অলওয়েজ কোয়ারেল উইথ ওয়ান অ্যানাদার। এখানে কেন ওয়ান অ্যানাদার বসলো? দে তো দুজনের পরিবর্তেও বসে। যখন এরকম দে দেওয়া থাকবে তখন আমাদের ধরেই নিতে হবে যে এটা অবশ্যই দুইয়ের অধিককেই নির্দেশ করেছে, এ কারণে এখানে ওয়ান অ্যানাদার বসেছে। প্রিয় শিক্ষার্থীরা, আশা করি প্রনাউন সম্পর্কিত ক্লাসটি তোমাদের ভালো লেগেছে। যদি আমাদের ক্লাসটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই তোমরা আমাদের লিঙ্কে সাবস্ক্রাইব করবে এবং আমাদের ভিডিওগুলো বারবার দেখবে। পাশাপাশি আমাদের সাথে যুক্ত থাকার জন্য এবং পরবর্তী ভিডিও বা আপডেট পাওয়ার জন্য আমাদের চ্যানেলের উপরে লাইক দেবে, কমেন্ট করবে এবং প্রয়োজনে শেয়ার করবে। সে পর্যন্ত তোমরা ভালো থাকো, সুস্থ থাকো। আবারও কোনো একদিন তোমাদের সম্মুখে আরও একটি নতুন চ্যাপ্টার নিয়ে হাজির হব, এই শুভকামনায়। আসসালামু আলাইকুম।